বাড়িতে ফেরেনি। বাড়িতে অনেক লোকজন আছে যারা কিনা বাড়িটা ভালোভাবে সাজাচ্ছে, আর দুইটা মেয়ে সার্ভেন্ট যারা কিনা বরাবরের মতো তেকে এসে বারবার ডেকে যাচ্ছে খাওয়ার জন্য। ম্যাম প্লিজ খেয়ে নিন, আপনি কি না খেয়ে আছেন এটা শুনলে আমাদের চাকরি থাকবে না। তের অনেক বেশি মায়া হলো তাকে দেখে, এর জন্য সে আর কোনো কিছু বলল না। তার একটু একটু ক্ষুধাও লেগেছিল, এর জন্য কোনো কিছু না বলে বিনা বাক্যে খেয়ে নেয় সে। বিকালে পার্লার থেকে কিছু লোকজন আসে যারা কিনা তেকে সাজাবে। তে বাধ্য হয়ে সাজতে বসলো, কারণ জাংকুক তাকে বলেছে আজকে যদি ভালো মতো সবকিছু করতে দেয়, সে কোনো রকম কোনো বাধা না দেয় এবং পুরো বিয়ের কাজটাই ঠিকভাবে হতে দেয়, তাহলে কালকে সে জিমিনের কাছে তাকে নিয়ে যাবে। তো মনে মনে ভাবছিল জাংকুক আর কতটা নিচে নামতে পারে। সে তার উদ্দেশ্য হাসিল করার জন্য একটা মাসুম বাচ্চাকে ব্যবহার করছে। তে এইসব কথা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। পার্লারের মেয়েরা তেকে সাজিয়ে যাচ্ছে, আর তে পুতুলের মতো বসে সেই সাজগুলো গ্রহণ করছে, কারণ তার তো কোনো কিছু করার নেই। তার হাত পা একরকম বাঁধা। সে বাচ্চা নিজের জন্য না, সে বাচ্চা তার মা এবং বোনের জন্য। ম্যাম আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে, স্যারের কিন্তু চয়েস আছে ভালো। না চাইতেও তের চোখটা আয়নার দিকে চলে গেল। তে বরাবরই এই সাজসজ্জা কখনোই চায়নি, সে কখনোই ভাবেনি সে আবারও দ্বিতীয়বারের মতো বউ সাজবে। অবশ্য এত ধুমধাম করে ওই সময় তের বিয়েটা হয়নি, কিন্তু তারপরেও প্রত্যেকটা মেয়েরই একটা ইচ্ছা থাকে একবার হলেও বউ সাজবে, তেমন তেরও ছিল। কিন্তু সে কখনো চায়নি যে এমন একটা খুনির জন্য বউ সাজতে। জাংকুক খুনি, এই কথাটা মনে পড়তে আবারও তের হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। আপনারা সবাই বাইরে যেতে পারেন। হঠাৎ আচমকা মেয়েদের রুমে এমন একটা পুরুষালী কণ্ঠ শুনে সব মেয়েরা তার দিকে তাকিয়ে রইল, শুধুমাত্র তে ছাড়া, কারণ সে বুঝতেই পেরেছে এই লোকটা আসলে কে। অবশ্য জাংকুককেও তের থেকে কম লাগছিল না। হেয়ার স্টাইল, শার্ট, ব্লু ব্লেজার আর হাতে বেল্টের একটা ঘড়ি, চুলে হালকা একটু জেল। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। জাংকুকের কথা শুনে কেউ আর কোনো রকম কথা না বলে সেখান থেকে বের হয়ে গেল। তখনও তে একদম মূর্তির মতো বসেছিল। তেকে দেখতে তো অসম্ভব সুন্দর লাগছিল জাংকুকের কাছে। তের চোখে জমেছিল বিন্দু বিন্দু জল। জাংকুক গিয়ে সোজা তের সামনে বসে পড়ে এবং তেকে উঠিয়ে দাঁড় করায়। তে নীল কালারের একটা লেহেঙ্গা পরেছে, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর হাত ভর্তি চুড়ি। এক কথায় জাংকুক যেভাবে তেকে দেখতে চেয়েছিল আজকে ঠিক তেমনই লাগছে তেকে। অপলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকলো জাংকুক। জাংকুক কোনো কিছু না বলে তের পিছনে চলে যায় এবং তের চুলের খোপাটা খুলে ফেলে। তের চুলগুলো এক সাইড করে তার আনা ডায়মন্ডের নেকলেসটা তের গলায় পরিয়ে দিল। জাংকুকের আবারও কেমন যেন নেশা নেশা লাগছে। তের এতটা সান্নিধ্যে এসে জাংকুকের অনেক বেশি নেশা নেশা লাগছিল। এর জন্য নিজেকে কন্ট্রোল না করতে পেরে জাংকুক তের ঘাড়ে একটা ছোট্ট করে চুমু খায়। তে তো মুখটা নিচু করেছিল। জাংকুক তের সামনে এসে তের মুখটা একটু উঁচু করে তার দিকে ধরে আর বলতে থাকে, তুমি শুধু আমার জান, তুমি আমার প্রণয়ী, আজীবন তুমি আমার কাছেই থাকবে। তের চোখে এখনো বিন্দু বিন্দু জল আছে। জাংকুক কোনো কিছু না বলে তের ওড়নাটা নিয়ে তার মাথায় আবারও সুন্দর করে ঘোমটা দিয়ে দিল এবং তের হাত ধরে বলল, চলো জান।
তে আজকে কোনো কিছুই বলছে না, না জাংকুককে বাধা দিচ্ছে, না জাংকুকের উপর রাগ করছে। জাংকুক যা যা করছে সবকিছুই সে সহ্য করছে, কারণ সে জানে জাংকুকের ভয়াবহতা কতটা বেশি। তেকে নিয়ে যেতে যেতে জাংকুক বলল, আজকে সন্ধ্যাটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি আমার প্রণয়ীর সাথে সবার পরিচয় করিয়ে দিব এমন একজনের সাথে পরিচয় করিয়ে যাকে ঘিরে আমার সব স্বপ্ন। আমার কাছে সেরা সুন্দরী, আমার প্রণয়ী, আমার বউ আর আমার মিসেস জিওন। তে দাঁড়িয়ে, কারণ তার সাথে জাংকুক তার পদবিটাও বদলে দিয়েছে। সবাই তের সাথে পরিচিত হচ্ছে আর জাংকুকও হেসে হেসে সবার সাথে তেকে পরিচয় করিয়ে দিচ্ছে। জাংকুককে তার কিছু বন্ধুরা ডাক দিল, এর জন্য জাংকুক তেকে বলল, জান ওরা আমাকে ডাকছে, আমি একটু পরেই চলে আসছি। বলে জাংকুক সেখান থেকে চলে গেল। তে চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। তখন একটা ছেলে এসে তেকে দেখে বলল, হাই ভাবি, আমি হচ্ছে জাংকুকের বন্ধু ইয়োনো। আমি আপনাকে ফাংশনের প্রথম থেকেই খেয়াল করছি, আপনার মনটা কেমন যেন মনমরা হয়ে রয়েছে, কোনো কি সমস্যা? না ভাইয়া, তেমন কোনো সমস্যা না। আসলে ভাবি, আমারও না আপনার মতো একটা বোন আছে, যার কিনা 1 বছর হলো বিয়ে হয়েছে। সে মাঝে সাথে জামাইয়ের সাথে মুখ ফুলাফুলি করে চলে আসে, মানে সারাদিন জামাইয়ের সাথে ঝগড়া করবে, অভিমান করবে, পরে এসে আমাকে বলবে। আমিও তাকে বুঝিয়ে বলি যে সংসার জীবনে এমন অনেক কিছুই হয়, তো এগুলো নিয়ে মন খারাপ করা বা এগুলো নিয়ে রাগ করে থাকা এগুলো ঠিক না। তো আমারও মনে হচ্ছে আপনি এইসব কোনো বিষয় নিয়ে মনে হয় জাংকুকের সাথে রাগ করেছেন, তো রাগ করে থাকেন না, জাস্ট বড় ভাই হিসেবে একটু সাজেস্ট করলাম। ইয়োনার কথা শুনে তে মুচকি হাসলো। আজ মনে হয় তার ভাই থাকলেও তাকে এমন ভাবেই বলতো। ভালো থাকবেন ভাবি, ওরা আবার আমাকে ডাকছে, আমি চলে গেলাম। এটা বলে ইয়োনা সেখান থেকে চলে গেল। আর এতক্ষণ ধরে সবকিছু পর্যবেক্ষণ করছে জাংকুক। জাংকুকের মাথায় তো রাগ টকবক করে ফুটছে। তে যে অন্য ছেলের সাথে কথা বলছে তাও আবার হেসে হেসে, এটা জাংকুকের একদমই সহ্য হচ্ছে না। অন্য বন্ধুদের সাথে অনবরত ড্রিঙ্ক করেই যাচ্ছে। হুট করে জাংকুক চিল্লিয়ে বলল, দ্য পার্টি ইজ ওভার, সবাই যেতে পারেন। জাংকুকের এমন কথা শুনে সবাই কম বেশি অবাক হলো, কিন্তু কেউ কোনো কিছু না বলে সেখান থেকে কিছুক্ষণের মধ্যে চলে গেল সবাই। শুধু সেখানে দাঁড়িয়ে ছিল তে আর জাংকুক। জাংকুক গিয়ে তের হাত শক্ত করে ধরলো, ধরে সে বলতে লাগলো, আমার সাথে ছাড়া তো সবার সাথে কথা বলতে খুব ভালো লাগে, তাই না? বলেই তেকে টানতে টানতে রুমে নিয়ে যাচ্ছিল জাংকুক। তে পুরো অবাক হয়ে গেল। সে না আজকে কোনো কিছু করেছে, না রাগ দেখিয়েছে, না কোনো সিক্রেট করেছে জাংকুকের সাথে। তারপরে জাংকুকের এমন ব্যবহার দেখে সে অনেক বেশি আশ্চর্য হলো যে কেন করছে সে এমন। আমাকে এভাবে কেন নিয়ে যাচ্ছেন আপনি, আমি কি করেছি? জাংকুক তের কথার কোনো উত্তর দিচ্ছে না। তেকে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে যাচ্ছে। আমার হাতে লাগছে, প্লিজ ছাড়ুন। জাংকুক একবারে তেকে রুমে নিয়ে গিয়েই ছাড়লো। জাংকুক পুরোপুরি ভাবে মাতাল হয়ে রয়েছে। এই মাতাল অবস্থায় সে তেকে বলল, হাতে খুব লাগছে তাই না জান? আমারও অনেক বেশি লাগে, এই বুকে আমারও অনেক বেশি লাগে যখন তুমি অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলো তখন। শুধু যে কোনো ছেলে এটাও না, তুমি কারোর সাথে কথা বললে আমার বুকে কষ্ট হয়, তুমি কেন বুঝো না? মানে আপনি কি বলছেন এসব? আমি আবার কার সাথে হেসে হেসে কথা বললাম? এখন তো তোমার মনেই থাকবে না। তার থেকে বড় কথা, তোমার তো ছেলেদেরকে দেখলে অন্যরকম ফিল হয়, শুধু আমাকে বাদে। তুমি তো তোমার লোভনীয় জিনিসগুলো ছেলেদের সামনে প্রদর্শন করতে পছন্দ করো, এর জন্যই তো আমাকে দিয়ে তো তোমার হয় না। জাংকুক কথাটা বলতে বলতে আপনার চিন্তা ভাবনা কতটা পরিমাণে নোংরা। জাংকুকের চোখ দুটো এবারে পুরোপুরি ভাবে লাল বর্ণ ধারণ করলো। সে কোনো কিছু না বলে একদম তের সামনে গিয়ে তার হাতটা শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, ছেলেদের সাথে গার উপর গা মিশিয়ে কথা বলবি, মানুষের সাথে এত ক্লোজলি কথা বলবি, আর আমি বললেই দোষ, তাই না? আর তুই নোংরামির কি দেখেছিস? তোর জন্য সব ধরনের নোংরামি করতে পারি আমি জান। আপনি আমার সামনে থেকে সরুন, আপনার মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। এমন মদ কি এসে আমার সামনে মাতলামি করছেন আপনি? কি বললি তুই? আমি মাতলামি করছি তোর সাথে? জাংকুক এবার তের চুলের মুঠি ধরে বলতে লাগলো, তোর মতো 20-30টা মেয়েকে এনে আমার বাসায় রাখা কোনো ব্যাপারই না। আর তোর এত অহংকার কিসের? এই রূপের নাকি এই শরীরের, কোনটা? তে
তো কান্না করেই যাচ্ছে। তোর মতো একটা মানুষ রূপে জানোয়ার কিনা আমি কখনোই ক্ষমা করব না, কখনো না। বিশ্বাস কর, তোকে আমি খুব ভালোবাসি, খুব। তোকে আমি এতটাই ভালোবাসি যে আমার নিজের প্রাণটা দিয়েও তোকে বোঝাতে পারবো না আমি। তুই আমার একটা বেঁচে থাকার কারণ হয়ে গিয়েছিস। যদি এটা না হতো তোকে কবে আমি এখান থেকে সরিয়ে ফেলতাম, না হলে পুঁতে ফেলতাম মাটির সাথে, কিন্তু সেটা আমি করতে পারছি না। তুই আমার বেঁচে থাকার কারণ, তুই কেন বুঝিস না? তে এবারে ভালো একটা সুযোগ পেয়েছে। জাঙ্কুক অনেক বেশি ইমোশনাল হয়ে এইসব কথা বলছিল। এই দেখে তে তার সর্বশক্তি দিয়ে জাঙ্কুককে একটু ধাক্কা মারলো আর সে রুম থেকে বের হয়ে গেল। জাঙ্কুক পড়ে গিয়ে তার কপালটা খানিকটাই কেটে গিয়েছে। তারপরেও সে উঠে কোনো রকম তের পিছনে দৌড়তে লাগলো। তে যখন সিঁড়ির কাছে যাচ্ছিল তখনই জাঙ্কুক পিছন থেকে এসে তেকে জাপটে ধরলো আর টানতে টানতে রুমে নিয়ে গিয়ে বেড়ে ফেলালো। প্লিজ আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। অনেক হয়েছে, আমি অনেক সহ্য করেছি তোর এসব নটঙ্কি। আমি আর পারবো না। এবার আমি দেখবো তুই কিভাবে আমার না হয়ে পারিস। জাঙ্কুক আস্তে আস্তে তার শার্টটা খুলতে লাগলো আর তে সেটা দেখে আরো বেশি ভয় পেতে লাগলো। না জানি এখন সে কোন রকম জানোয়ারি অত্যাচার করবে তার উপর। এটা ভেবেই তার বুক ফেটে কান্না আসছে। সে জোরে জোরে চিল্লাতে লাগলো জাঙ্কুকের কাছ থেকে ছোটার জন্য। জাঙ্কুক শার্টটা খুলে মেঝেতে ফেলে দিল আর গিয়ে তের উপর ঝাঁপিয়ে পড়ল। তে তো উঠে বসে পড়েছিল। জাঙ্কুক তেকে আবারও শুয়ে দিয়ে তার সব কিছু আস্তে আস্তে খুলতে লাগলো। এক পশুবিক আচরণ, যেটা কিনা তে কখনোই ভাবেনি এমন ভাবে সে আবারও অত্যাচার করবে তার উপর। অবশ্য প্রথমবার জাঙ্কুক যখন তাকে ধরেছিল সাইকো রূপ হলো, সেটার মধ্যে একটু হলেও সে ভালোবাসা খুঁজে পেয়েছে। এখন যে ছোঁয়াটা তেকে জাঙ্কুক দিচ্ছে সেই ছোঁয়ার মধ্যে না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো আদর, শুধুই আছে হিংস্রতা। তে তো ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু জাঙ্কুক তার সাথে ফোর্সলি সবকিছু করতে থাকে। এই জন্য সে হাল ছেড়ে দেয় এবং চোখ বন্ধ করে আগের কথাগুলো ভাবতে থাকে। সবাই পৌঁছে গিয়েছিল ভুসানে। তো পাহাড়, সমুদ্র এইসব অনেক বেশি পছন্দ। সবাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বিকালে সবাই একসাথে ঘুরতে বের হলো। তাড়াতাড়ি হাঁট। আরে বাল, হাঁটছি তো নাকি? হ্যাঁ, আমার পা কি গাড়ি চাকা? আপু, আরে লিসা যে, কি বলো? আপু চলো সেলফি তুলি। চলো। এরপর লিসা আর তে মিলে সামনে আগাচ্ছে আর একটা করে সেলফি তুলছে। আর জাঙ্কুক তে আর লিসার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সেলফি তোলাগুলো দেখতে থাকে। মেয়েরা আজকে কেউ পাহাড়ে উঠবে না, কারণ সন্ধ্যা হলে এই জায়গাটা নিরাপদ হয় না। তে আশেপাশে ঘুরে ঘুরে দেখছে। তের অনেক বেশি তার বাবার কথা মনে পড়ছে। তার বাবা ছোটবেলায় তাকে বলেছিল সে বড় হলে তাকে পাহাড়ে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু সেই স্বপ্নটা পূরণ হওয়ার আগেই তার বাবা চলে গেল। এই যে মিস, কি ভাবছেন এত? কারোর কথাই ঘোর ভাঙলো তের। কিছু না ভাইয়া। মিথ্যা তুমি একদমই বলতে পারো না, বলতে গেলেও তুমি ধরা পড়ে যাও। তাহলে কেন বলতে হয় মিথ্যাটা? তে জাঙ্কুকের কথা শুনে মুচকি হাসলো। আমাকে কি বলা যায় তুমি কি ভাবছো, বা তোমার ওই দুঃখের কথাটা যেটা তুমি মনে মনে ভাবছো? হ্যাঁ জানি, শেয়ার করলে হয়তো বা তোমার দুঃখটা চলে যাবে না, কিন্তু একটু হলেও তোমার মনটা পাতলা লাগবে। জানেন ভাইয়া, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা বলেছিল যে পাহাড়ে ঘুরতে আসবো আমরা ফ্যামিলির সবাই মিলে। তখন আবার জিমিন ছিল না, আমার বড় বোন ছিল আর আমি ছিলাম। বাবার খুব ইচ্ছা ছিল যে পাহাড়ে এসে আমরা সবাই মিলে ফ্যামিলি একটা ছবি তুলবো, যেটা বড় করে ফ্রেম আকারে আমাদের ডাইনিং রুমে টাঙিয়ে দেওয়া হবে। কিন্তু ইচ্ছেটা তো অপূর্ণই রয়ে গেল। এই কথা বলেই তে একটা দীর্ঘশ্বাস ফেললো। তে আর জাঙ্কুক হাঁটছিল। হাঁটতে হাঁটতে তারা অনেকটাই দূরে চলে আসে।